ডিম খেতে সবাই ভালোবাসে, আর ডিম হলো এমন একটা খাবার যেটা দিয়ে নানান রকম খাবারের এক্সপেরিমেন্ট খুব সহজেই করা যায়। কিন্তু বাড়িতে ডিম বানানো মানেই সে ডিমের রসা নাহলে ডিমের কষা, হয় ডিমের টোস্ট নাহলে ডিমের পোচ, হয় ডিমের ভাজা। ওরে বাবা, ডিম সব সময় রাজা। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটা টেস্টি এবং স্পাইসি ডিমের রেসিপি শেয়ার করবো না, যেটা খেলে আঙুল সমেত থালাটাকেও চেটে উড়িয়ে দেবেন। তা আমার এসডি অফিসিয়াল বেঙ্গলি ব্লগে আজকে আপনাদের সাথে এগ চিলির রেসিপি শেয়ার করতে চলেছি। এই এগ চিলি বানানোর জন্য সবার প্রথমে আমি 4খানা ডিমকে ভালো করে ধুয়ে সেটাকে হার্ড বয়েল করে নেব। হার্ড বয়েল করতে গেলে কিন্তু প্রায় 8 থেকে 9 মিনিট মতো সময় লাগে। জলের মধ্যে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে ডিমের খোসাটা খুব সহজে আমি ছাড়িয়ে ফেলতে পারি। এবার আমি যে সমস্ত সবজিগুলো এই এগ চিলিতে দেবো সেগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। সবজি বলতে শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর কিচ্ছু লাগবে না। তো আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। পেঁয়াজের দুটো সাইডে যে গাঁটগুলো থাকে সেগুলোকে একটু ডিপ করে কেটে নিলেই দেখবেন পেঁয়াজের ঠিক এরকম হালকা হালকা লেয়ার সব বেরিয়ে আসবে। আর এইরকমভাবেই আমরা কিন্তু কেটে থাকি, যেরকম ঠিক চিলি চিকেনের জন্য পেঁয়াজ কেটে থাকি একদম সেরকমভাবে আমরা এখানে পেঁয়াজটাকে কেটে নেব। পেঁয়াজগুলোকে এখানে প্রায় মিডিয়াম সাইজের আমি 3খানা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই কটা পেঁয়াজ যথেষ্ট। আপনারা যদি চান তাহলে পেঁয়াজ বা ক্যাপসিকামের পরিমাণটা বাড়াতে কিংবা কমাতে পারেন, কারণ আমি এখানে ড্রাই বানাবো এগ চিলিটাকে, তো সেই জন্য আমি পেঁয়াজটা বেশি পরিমাণে নিয়ে নিই। আমার এখানে ড্রাই চিলি যেহেতু, তো চিলি তো একটু বেশি হবেই, একটু ঝাল ঝাল খেতে হবে। তো আমি এখানে লাল রঙের লঙ্কা নিয়ে নিয়েছি এবং ওগুলোকে স্প্লিট করে নিয়েছি। আপনারা অন্য যে কোনো সবুজ রঙের কাঁচা লঙ্কাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই নিয়েছি। আমি এখানে রসুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি, প্রায় 15-20টা কোয়া মতো, আর আদা নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি মতো। চাইনিজ খাবারে দেখবেন রসুনের ফ্লেভার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে এখানে চপারটা ছিল বলে আমি এটা দিয়ে খুব সহজেই আদা এবং রসুনটাকে কুচিয়ে পেরেছি। আপনারা চাইলে ছুরি দিয়ে কিংবা গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন খুব সহজে। এই রান্নাটা এতটাই সহজ এবং এত তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, শুধু ডিমটাকে সেদ্ধ করাটাই যা সময়, আর বাদবাকি রান্না খুব ঝটপটে হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বাড়িতে যদি অন্য কোনো রকম কোনো রান্না করা জিনিস না থাকে, ধরুন মাছ মাংস কিছু যদি না থাকে, ডিম থাকলে অনায়াসে রাতের ডিনার বা সন্ধেবেলা চুটপুট খাওয়াতে এটা বানিয়ে ফেলতেই পারেন। আমি ডিমটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটা ডিমের 4খানা পিস করেছি। এবার একটা পাতলা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা তৈরি করার জন্য আমি 2 চামচ মতো ময়দা নিয়েছি আর নিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা পুরোটাই কর্নফ্লাওয়ারে করতে পারেন, কিন্তু ময়দাটা একটু বেশি ভালো বাইন্ড করতে হেল্প করে। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, আর 2 চামচ নিয়েছি ময়দা, সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়েছি। আর যে আদা রসুনটা কুচিয়ে রেখেছিলাম সেই আদা রসুনের কুচি এখানে দিয়ে দিয়েছি। আদা রসুনের কুচিটা দেওয়ার একটাই কারণ, যাতে এই ব্যাটারটার মধ্যে সেই আদা রসুনের ফ্লেভারটা চলে আসে আর বেশ সুন্দর একটা যেন খেতে লাগে, পুরো ভেতরটাও যেন ভালো লাগে, আটা আটা যেন ফিল না হয়। তো এবার এখানে আমি একটা খুব পাতলা ব্যাটার করে নেবো। খুব পাতলা আবার হবে না, আবার একদম গাঢ় হবে না। খুব মোটা হলে খুব বেশি কোটিং চলে আসবে, সেটা একদমই আমার ভালো লাগে না, এবং একদম পাতলা হলে ডিমের গায়ে ব্যাটারটা বসতে চাইবে না। তো একটু সেমি থিক মতো বা তার থেকেও একটু লিকুইড আমি এখানে ব্যাটারটাকে রেখেছি। অন্যদিকে আমি এখানে কড়াইতে তেল গরম হতেও দিয়ে দিয়েছি, এটা কিন্তু বেশ ডুবো তেলে ভাজা হবে, তাই সাদা তেল নিয়েছি। আর এই দিকে আমি ডিমটা যে কেটে রেখেছিলাম তার উপরে আমি একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। যেহেতু ডিমের বাইরের অংশটা একদম মসৃণ, সেই জন্য কোনো রকম ব্যাটার সহজে ওটাকে ধরতে চায় না। তাই এইভাবে যদি কর্নফ্লাওয়ারটাকে আমরা মাখিয়ে দিই তাহলে খুব সহজেই দেখবেন আপনারা কিন্তু ব্যাটারের মধ্যে ডিমটাকে চুবিয়ে ভাজতে পারবেন এবং ভাজতে খুব সুবিধা হবে। এটা কিন্তু রান্নার ছলে আপনাদেরকে একটা ট্রিক্সও বলে দিলাম। তো এবার আমার এখানে ব্যাটারও রেডি, ডিমও রেডি। আপনারা যারা চান হাত লাগাবেন না, তাহলে আপনারা ঠিক এইভাবে কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ডিপ করে নিয়ে তারপর আপনি এভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে ডিরেক্টলি কড়াইতে ভেজে নিতে পারেন। ভাজার সময় আমি আপনাদের আরেকটা পয়েন্ট বলে দিই, ভাজার সময় কিন্তু তেলটাকে একটু বেশ ভালো আঁচেই রেখে দেবেন, মানে একটু বেশি আঁচে করে দিয়ে তারপর যদি মনে হয় যে হ্যাঁ আঁচটা বেশি হয়ে তারপর রান্না হয় আপনি ডিম করে দিতে পারেন বা স্লো করে দিতে পারেন, কিন্তু তেল কিন্তু একদম ভালো মতো গরম হতে হবে, আর ডুবো তেলেই কিন্তু আপনাকে ডিমটাকে ভাজতে হবে। এবার যদি আঁচ কম থাকে তাহলে কি সমস্যা হবে, তাহলে হবে কি আস্তে আস্তে যে ব্যাটারটা সেটা ডিমের গা থেকে সরে গিয়ে নিচে বসতে থাকবে আর ওপরটা খোলা হয়ে যাবে বা ডিমটা ফাঁকা হয়ে যাবে। এবার যখনই আপনি পাল্টে ভাজতে যাবেন ডাইরেক্ট ডিম তেলে পড়লেই ভীষণ তেল ছিটকবে আর ভীষণ ফটফট করে ফাটতে থাকে, খুব বড় ভীষণ বাজে অবস্থা হয়ে যায়।
আর যদি হাই ফ্লেমেও ভাজেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, যেহেতু একদম পাতলা কোটিং, ভেতরে আলাদা করে সেদ্ধ হওয়ার তো কিছু নেই, তো পাতলা কোটিংটা খুব সুন্দর কালারও হয়ে যায় তাড়াতাড়ি এবং ভাজাও হয়ে যায়। তো মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমের মধ্যে এই পকোড়াগুলো যদি ভাজেন তাহলে ভীষণ ভালো হয়, আর ক্রিস্পিও হবে খুব ভালো, কারণ এর মধ্যে আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করেছেন, তো দারুণ ক্রিস্পি হয়। বিশ্বাস করুন, শুধু এরকমভাবেও কিন্তু আপনার ডিমের পকোড়া সন্ধেবেলা আপনারা জলখাবারে খেতেই পারেন, মুড়ি দিয়ে কিংবা এমনি এমনি বা চায়ের সাথে, যেটা আপনাদের মন করে, কারণ এর মধ্যে যে আদা রসুন নুন হলুদ দিয়েছি, একটা অসম্ভব সুন্দর একটা ফ্লেভারও চলে এসছে এর মধ্যে। তো আমার তো পকোড়া এখানে মোটামুটি সব কটাই ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু লাল লাল করে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু তিতকুটে হয়ে যায় খেতে। দেখুন আমি একদম হালকা ব্রাউন করেই ভেজেছি। আর আপনাদেরকে একটা এখানে ডিমের আমি ভেঙে দেখাই যে কতটা পাতলা হয়েছে এর লেয়ারটা। দেখুন এখানে কত সুন্দর আর একদম পাতলা লেয়ার হয়েছে। দোকানে যখন চিলি চিকেন বা চিলি পনির আমরা খাই তাতে এত মোটা কোটিং থাকে যে দেখলেই বা খেলেই গা গুলিয়ে আসে। তো এখানে বাড়িতে হেলদি প্রসেসে আপনি এইরকমভাবে বানান রান্নাটা, দেখুন সবাই খুব প্রশংসা করবে, আর খেতে তো খুব অসাধারণ হয়, বিশ্বাস করুন। তো সাদা তেলটাকে আমি সরিয়ে দিয়ে ওই সেম কড়াইতে আমি অল্প একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, কারণ বাকি রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আপনার এখানে মোটামুটি কিন্তু রান্নার প্রায় 70% কিন্তু কমপ্লিট হয়েই গেছে। আমি গরম তেলের মধ্যে আদা রসুন যে কুচিটা সেটা আমি দিয়ে দিয়েছি। রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে গেলেই কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোকে আমি এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এবং রসুন যখন ফ্রাই হয় না, কি সুন্দর যে একটা গন্ধ আসে, কি বলবো আপনাদেরকে। তো এখানে দেখুন রসুনটা বেশ ব্রাউন ব্রাউন হয়ে এসছে। ঠিক এই স্টেজের মধ্যেই আমি কিন্তু যে কেটে রাখা পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন, পেঁয়াজের যে লেয়ারগুলো সেগুলো কিন্তু আগে থেকে ছাড়িয়ে রাখবেন। একদম এটা ভাববেন না যে কড়াইতে গিয়ে ছাড়াবেন, কারণ এখানে কিন্তু খুব মানে হাই ফ্লেমে রান্নাটা হবে, তো বেশি এখানে সময় পাওয়া যাবে না, তাই জন্য সমস্ত কিছু রেডি করে তারপর কড়াইতে ছাড়বেন। তো আমার এখানে মোটামুটি সব পেঁয়াজ তো দেওয়া হয়ে গেছে, এবার শুধু কনস্ট্যান্টলি মানে খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে। আমি এখানে চিনি দিয়ে দিয়েছি 1 চামচ মতো, একটুখানি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয় তো মানে চিলি এগটা, তো এখানে একটু চিনি দিলে খুব ভালো লাগে। আপনারা যদি চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। আমি এখানে যে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দিয়ে দিয়েছি, সবার শেষে ক্যাপসিকাম দেবেন, কারণ ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি গলে যায় বা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায়। এবার এখানে আমি একটু ডার্ক সোয়া সস দিয়ে দিয়েছি প্রায় 1 চামচ থেকে 1.5 চামচ মতো, আর একটু ভিনিগার দিয়েছি, একটু বলতে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়েছি। আর এখানে টমেটো যে কেচাপটা বা কেচাপের বদলে আপনি এখানে টমেটোর যে পেস্ট করেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে নর্মাল যে টমেটো সস হয় সেগুলো দিয়েছি প্রায় 3 থেকে 4 চামচ মতো। আর ব্যাস, এবার শুধু হাই ফ্লেমে খুন্তিটাকে ভালো করে নেড়ে যেতে হবে। এই সমস্ত সবজিগুলোকে একসাথে যতক্ষণ না একদম সুন্দর দেখুন শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে। একটা জিনিস কি আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু এখনও নুন দিইনি। নুন দিলে পেঁয়াজ থেকে জল ছেড়ে আসতো বলে আমি কিন্তু নুন একদম আগে দিইনি, নুন আমি দেবো একদম শেষের দিকে। দেখতে থাকুন শুধু, দেখুন আমার এই মুহূর্তে আমি নুনটা দেবো, কারণ আমার মোটামুটি সমস্ত কিছু একসাথে মিশে গেছে। সমস্ত সস বলুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন তো হয়েই গেছে ভাজা, তাই এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি নুনটা। এবার শুধু হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। এই সময় কিন্তু ফ্লেম একদম লো করবেন না, কারণ লো যদি করে দেন তাহলে তেল সমস্ত সবজি থেকে জল ছাড়তে শুরু করে দেবে আর সব একদম নরম হয়ে যাবে। আমি একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। আর চাইনিজ রান্নাতে কিন্তু গোলমরিচের একটা অসাধারণ টেস্ট, খুব ভালো লাগে। আর আমার পার্সোনালি গোলমরিচের স্বাদ যে কোনো রান্নায় বলুন বা স্ন্যাক্সে বলুন আমার ভীষণ ভালো লাগে। আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিয়েছি। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বলি, যদি আপনারা এই এগ চিলিটাকে একটু গ্রেভি খেতে চান তাহলে এই জলের সাথে 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে তারপর এখানে অ্যাড করলে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। তো আপনারা সেই গ্রেভি করে খেতে পারেন। আর আমি যেহেতু এটাকে খুব ড্রাই করে একদম স্টার্টারের মতন করে রেডি করছি, সেই জন্য শুধুমাত্র জল অ্যাড করেছি, এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করিনি। কারণ জলটা অ্যাড করার কারণ হচ্ছে যে গ্রেভিটা এখানে হালকা তৈরি হয়েছে, সেই গ্রেভিটা সমস্তটাই এই যে ডিমের যে কোটিংটা রয়েছে সেটা পুরো অ্যাবজর্ব করে নেবে, আর কোটিংটা সুন্দর একটা নরম হয়ে যাবে এবং পুরো টেস্টটা গ্রেভির মধ্যে কোটিংয়ের মধ্যে চলে আসবে ডিমের যে পকোড়া সেগুলোর মধ্যে। তো দেখুন আমার এখানে কিন্তু
অ্যাকচুয়ালি একদম রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। আরেকটা জিনিস এখানে শুধু খামতি রয়েছে, সেটা হচ্ছে সাদা তিল। আমি এখানে সাদা তিলটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা রেস্টুরেন্টে গেলে দেখেছেন নিশ্চয়ই যে চাইনিজ খাবারের ওপরে একটু সাদা তিল ছড়ানো থাকে। তো যখন সব কিছুই আমরা রেস্টুরেন্টের মতন বানাচ্ছি, তাহলে এটাই বা কেন বাদ দিই বলুন? তো আমি এখানে একে একে তো খাবারটাকে পরিবেশন করে নিচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে। কোনো অংশে কিন্তু একেবারে রেস্টুরেন্টের থেকে 1%ও কম নয়। আমি আপনাদের সাথে কথা বলবো কি, আমার তো মুখে যে পরিমাণে জল আসছে, কারণ এটা তো আমি অনেকক্ষণ বাদে আপনাদের সাথে মানে কথাটা বলছি। আমার রান্নাটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, তো আমি অলরেডি এটা টেস্ট করেছি, অসাধারণ হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানান। এইরকমই নানান রকম রেসিপির লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করা রইল, আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর ফেসবুকের বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছি তোমরা খুব পছন্দ করছো, ভীষণ লাইকও দিচ্ছ এবং কমেন্টও দিচ্ছ, আমার ভীষণ ভালো লাগছে। আর পেজটাকে এখনও যদি ফলো না করে থাকো, পেজটাকে আমার অবশ্যই ফলো করে নিও। আর ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো, আর লাইক দিতে কিন্তু একদম ভুলো না। আমি ভীষণ এনজয় করি যখন তোমরা এখানে ভিডিওগুলোতে কমেন্ট করো। আমি চেষ্টা করি সমস্ত কমেন্টের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিতে। আমি তো নিজেকে কন্ট্রোল না করতে পেরে একের পর এক টপ করে খেতে শুরু করে দিয়েছিলাম তখনই। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো। আর আজকের মতো তাহলে আসি, দেখাবো না একটা ভিডিও নিয়ে। টাটা।